নমস্কার বন্ধুরা, আমি ডালিয়া হালদার। মেন্টরা প্ল্যাটফর্মে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আমরা আধুনিক ভারতের ইতিহাসে যে সিরিজটা শুরু করেছি, আজকে সেখানকার সেকেন্ড ক্লাস। এবং আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ডাচ আগমন। গতকালের ক্লাসে আমরা দেখেছি পর্তুগিজদের আগমন এবং পর্তুগিজ রিগার্ডিং যত রকম ইনফরমেশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখব ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম বা জব এক্সামের জন্য ডাচ থেকে কিরকম কিরকম প্রশ্ন এসেছে বা আগামীতে আসার সম্ভাবনা রয়েছে। নিজেকে আরেকবার ইন্ট্রোডিউস করে দিই। আমি ডালিয়া হালদার। অনেকগুলো এক্সাম ক্লিয়ার করেছি এবং আমি এখন এই মুহূর্তে ব্যাঙ্গালোর জিপিও তে পোস্টেড আছি। নিজের এই অভিজ্ঞতা, তোমাদের অভিজ্ঞতা আছে বলেই তোমাদের সাথে আজকে এই জিকে অনুশীলন। ঠিক আছে, আমরা কিন্তু জিকে পড়ছি না, আমরা অনুশীলন করছি, সবাই মিলে একসাথে জানবো, একসাথে শিখবো। তাহলে আজকে ডিরেক্ট আমরা আমাদের টপিকে ঢুকছি। ডাচদের আগমন। সবার আগে জানবো যে এই ডাচ কোথাকার মানুষজনকে বলে, সেই দেশটাই বা কোথায়। অর্থাৎ তোমাকে যদি গ্লোবটা ধরিয়ে দেওয়া হয়, সেই গ্লোবে তুমি কোথায় ওই দেশটা আছে তুমি কি লোকেট করতে পারবে? ম্যাপিং ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। তো এটা জেনে রাখো যে দক্ষিণ পশ্চিম ইউরোপের একটা দেশ হলো এই নেদারল্যান্ড। তোমরা দেখতে পাচ্ছ জার্মানির পশ্চিম দিকে, বেলজিয়ামের উত্তর দিকে এই নেদারল্যান্ড দেশ। অনেকে নেদারল্যান্ড বা হল্যান্ড বলে থাকে। হল্যান্ড কিন্তু হল্যান্ড হলো নেদারল্যান্ডের একটা অংশ, ওটাকে উত্তর হল্যান্ড দক্ষিণ হল্যান্ড বলা হয়। কিন্তু নেদারল্যান্ডের আরেকটা নাম কিন্তু হল্যান্ড নয়। এই ব্যাপারটা একটু ক্লিয়ার রেখো। এখানে দুটো জায়গা দেখতে পাচ্ছ, আমস্টারডাম আর দ্য হেগ, ভীষণ ইম্পর্টেন্ট দুটো জায়গায়। দেখে নেব কেন। নেদারল্যান্ডের যেটা জনপ্রিয় নাম হল্যান্ড নামে পরিচিত, এবং এই নেদারল্যান্ডের বাসিন্দা যারা এখানকার রেসিডেন্স তাদেরকেই কিন্তু আমরা ডাচ বলে থাকি, তাহলে ক্যাপিটাল আর কারেন্সি তোমরা জানো, ক্যাপিটাল আর কারেন্সি স্ট্যাটিক জিকের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তাহলে আমরা আজকে একটু নেদারল্যান্ডের ক্যাপিটাল কারেন্সি দেখে নেব। রাজধানীর নাম হলো আমস্টারডাম। ওকে, তাহলে দি হেগ কেন এত ইম্পর্টেন্ট বললেন, যে জায়গাটা লোকেট করে দিলেন? ব্যাপারটা হলো অফিসিয়াল সেন্টার হিসেবে, প্রশাসনিক কেন্দ্র হিসেবে কিন্তু দ্য হেগ রয়েছে এবং এখানে সরকার রয়েছে, সেখানকার রাজপ্রাসাদও আছে। তোমাদের মনে হবে রাজপ্রাসাদ ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি আমাদের যেমন ডেমোক্রেসি চলে, সেখানে কিন্তু মনার্কি চলে। মনার্কি মানেই কিন্তু মনার কাছে রাজা আছে, তো রাজা থাকলেই কিন্তু রাজার একটা অবস্থানও থাকতে হবে। তো সেই রাজপ্রাসাদও কিন্তু দ্য হেগে অবস্থিত। দ্য হেগে আরো ইম্পর্টেন্ট কিছু ইনস্টিটিউশন আছে, আমরা সেগুলোকেও দেখব। মুদ্রা বা কোন কারেন্সি সেখানে চলে? ইউরো। ঐতিহাসিক দিক থেকে কি কি গুরুত্বপূর্ণ দেখো, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমরা এর আগে পড়েছো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এগুলো কি? আজকে যেমন ভারতবর্ষে ধরে নাও জিও, জিও কি একটা কোম্পানি? তাহলে ঠিক সেরকমই যখন কোনো একটা কোম্পানি সেই দেশের একটা বিশাল বড় জায়গা দখল করে থাকে, সেটা ইকোনমিক্যালি বলো বা পলিটিক্যালি বলো, তখন সেটাকে আমরা এইভাবে তখন সেটা এতটা লাইমলাইটে আসে। তো যেহেতু ডাচের একটা বিজনেস কোম্পানি, তারা ট্রেড করতো, নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করতো, সেটারই নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বা এই যে লোগোটা দেখছো, এই লোগোটা তাদের ছিল, যেটা হলো ভিওসি। ভিওসি, ওকে। আচ্ছা, এই ভিওসি বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1602 সালে। তাহলে এর আগের ক্লাসে আমরা পর্তুগিজ এসেছিল সবার প্রথম 1498 সালে, এবং তার ঠিক প্রায় 100 বছর পর 1602 সালে কিন্তু এসেছিল ভিওসি বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা বিশ্বের প্রথম যৌথ স্টক কোম্পানি এবং প্রথম কোম্পানি যা শেয়ার বাজারে লেনদেন করেছিল। তোমরা শেয়ার মার্কেট জানো, শেয়ার বাজারে লেনদেন করেছিল এই কোম্পানি। তোমাদেরকে এই রিগার্ডিং একটা প্রশ্ন করছি। বিএসি, বম্বে স্টক এক্সচেঞ্জ, যেহেতু এখানে স্টক বা শেয়ারের কথা আসলো, তাই পরীক্ষার দিক থেকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই বম্বে স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে। আচ্ছা,
পরের পয়েন্ট, ভিওসি ভারতবর্ষে বিশেষ করে বাংলায়, দেখো বাংলাতে চূড়ামণি, চুচুড়া, মসুলিপট্টনম হলো অন্ধ্রপ্রদেশে, সেই সমস্ত জায়গাগুলোতে ব্যবসা করা শুরু করেছিল। তাহলে দেখো ডাচ ভারতে তাদের আগমন ঘটে কিন্তু 1602 সালে। তার ঠিক 3 বছর পর 1605 সালে এই মসুলিপট্টনমে তারা কিন্তু একটা বসতি বা মানে বন্দর, ট্রেডের যে পোর্ট সেটা স্থাপন করে। তোমরা এর লোকেশনটা দেখতে পাচ্ছ, খুব ইজিলি বুঝতে পারছো এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের মসুলিপট্টনম। এটা ছাড়া ডাচদের ভারতবর্ষে আর কোথায় কোথায় প্রধান কেন্দ্র ছিল? তামিলনাড়ুর নাগাপট্টনমে, ঠিক আছে, কেরালার কোচিতে, আর বাংলার চুঁচুড়াতে। তাহলে ডাচদের আমরা এখন আর সেই রকম অর্থে কোনো লক্ষ্য নেই কেন, মানে পরিলক্ষিত নয় কেন? তোমাদের মনে হবে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে তাই আর ডাচরা নেই। হ্যাঁ, দেখো ডাচ আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে, কিন্তু তার সত্ত্বেও আমাদের ব্রিটিশ লিগাসি তো এখনো অনেক কিছুতে কন্টিনিউ আছে। কিন্তু ডাচদের কোনো সেরকম চিহ্ন আমরা দেখতে পাই না কেন? কারণ ডাচদের সময়টা আমাদের এখানে খুব বেশি ছিল না। ব্রিটিশরা শুরুতেই কিন্তু তাদেরকে যুদ্ধে হারিয়ে তাদেরকে এখান থেকে বিদায় করে দিয়েছিল। তাহলে ব্রিটিশদের সাথে যে যুদ্ধটা হয়েছিল সেটা কত সালে এবং সেই যুদ্ধটার নাম কি সেটা আমাদের জানতে হবে। সেটা হলো বিদেরার যুদ্ধ, ঠিক আছে, বিদেরার যুদ্ধ বা বিদেরা বা বেদারা, যা খুশি এরকম বলে, বিদেরার যুদ্ধ। তো ব্রিটিশদের সাথে হয়েছিল 1759, খুব ইম্পর্টেন্ট, ডাচদের সাথে। ডেফিনেটলি ডাচরা হেরে গেছিল এবং তারপরে তারা ধীরে ধীরে ভারতে তাদের যে পলিটিক্যাল পাওয়ার সেটা হারিয়ে ফেলে এবং তারপরে তারা শিফট করে যায় ওই ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ওই সমস্ত সাইড গুলোতে। সেখানেও তারা মশলা, স্পাইসেস এগুলোর কিন্তু ট্রেড চালাতে থাকে। তাহলে ডাচদের অবদান আমরা দেখব, নৌ বাণিজ্যে কিন্তু তারা যথেষ্ট দক্ষ ছিল। নৌ বাণিজ্য, কলোনি বা তাদের উপনিবেশ স্থাপন কোথায় কোথায় হয়েছিল দেখো, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি স্থানে তাদের উপনিবেশ ছিল। আধুনিক যে ব্যাংকিং এবং কোম্পানি ব্যবস্থার সূচনা সেটাও কিন্তু এই ভিওসির হাত ধরে। তারপর দেখো টিউলিপ ফুল বা পোল্ডার সিস্টেম, নেদারল্যান্ডে তাদের যে এগ্রিকালচারের যে টেকনোলজি, তাদের যে জল নিয়ন্ত্রণের ব্যবস্থা, সেটা কিন্তু ভীষণই প্রশংসার দাবি রাখে। পুরো বিশ্ব জুড়ে কিন্তু বর্তমানেও আমরা সেটার প্রাসঙ্গিকতা দেখব। কিরকম ভাবে দেখবো আমি বলছি। তার আগে তোমরা জানো ইউনাইটেড নেশনের কথা জানো, 1945-এ এটা স্থাপিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন মনে হয়েছিল যে না, এরকম ভাবে যদি দেশে দেশে যুদ্ধ বাঁধে বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে ধ্বংস ছাড়া তো কিছুই হবে না। সেটাকে কন্ট্রোল করার জন্য এরকম একটা বড় অর্গানাইজেশন দরকার এবং সেই লক্ষ্যেই কিন্তু ইউনাইটেড নেশন তৈরি হয়েছিল। আমরা পরে ইউনাইটেড নেশন সম্পর্কে যখন পড়বো তখন অনেক ডিটেলে পড়বো। এবার সেই ইউনাইটেড নেশনস বা জাতিসংঘে টোটাল 6টা প্রিন্সিপাল অর্গান থাকে মেন। একটা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, একটা সিকিউরিটি কাউন্সিল, একটা ইকোসক বা ইকোনমিক এন্ড সোশ্যাল কাউন্সিল, একটা সেক্রেটারিয়াট, একটা ট্রাস্টশিপ কাউন্সিল। যদিও এই ট্রাস্টশিপ কাউন্সিল এখন নিষ্ক্রিয় হয়ে গেছে, এখন এটা সাসপেন্ডেড হয়ে আছে, কোনো রকম কার্যকারিতা তার নেই। আর যেটা লাস্ট ওয়ান এবং ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো আইসিজে, এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আইসিজে। কেন ইম্পর্টেন্ট এবং আমি কেন এই পয়েন্টে শুধু এটার কথাই বললাম? দেখো, কারণ নেদারল্যান্ডের দ্য হেগে এই আইসিজে অবস্থিত। ওকে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি, সেটাও কিন্তু এই হেগে অবস্থিত। কাজেই নেদারল্যান্ডের ক্যাপিটাল বললে আমস্টারডাম হবে, কিন্তু দুটো ভীষণ গুরুত্বপূর্ণ এই আইসিসি আর আইসিজে, এই দুটোর হেডকোয়ার্টার কিন্তু দ্য হেগে অবস্থিত। আশা করি বোঝা গেল। আচ্ছা, এবার একটু আগে আমরা বলে আসলাম যে জল নিয়ন্ত্রণ ব্যবস্থায় ডাচদের তুলনা নেই। ঠিক সেরকমই সেইটারই একটা কন্টিনিউয়েশন হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বর্তমানে কি দেখতে পাই দেখো, ডাচরা ভীষণ পরিবেশ সচেতন, তারা কার্বন এমিশন ভীষণই কম করে। তাদের যে শহর সেটা সাইকেল ভিত্তিক, অর্থাৎ তাদের শহরে কিন্তু অনলি সাইকেল চলে।
তাহলে তারা ভীষণ পরিবেশ সচেতন, পরিবেশকে সেরকম কোনোভাবে কন্টামিনেটেড হতে দেয়। ডাচ টেকনোলজি, দেখো ডাচ টেকনোলজি জল নিয়ন্ত্রণ, ডাইক, ড্যাম, সিওয়াল ব্যবস্থায় তারা বিশ্ব সেরা, জল নিয়ন্ত্রণেও তারা বিশ্ব সেরা, আমি একটু আগেই কিন্তু মেনশন করলাম। তাহলে এবার এতক্ষণে আমরা ভারতবর্ষের সাথে ডাচের যে ব্যাপারটা সেটা আমরা দেখলাম। এবার স্পেসিফিক্যালি আমরা যেহেতু বাঙালি এবং আমরা বাংলা মানেই বাংলার যত ওয়েস্ট বেঙ্গলে যা যা পরীক্ষা হবে, WBCS তো আছেই, এবং সেটা ছাড়াও যত পরীক্ষা সেই রিগার্ডিং বাংলাটাকে আমরা একটু আলাদাভাবে দেখবো। দেখো, বাংলার বাণিজ্য, কারণ বাংলার সাথে বাণিজ্য কেন হঠাৎ করে মানে বাংলার চুঁচুড়াতে কেন তারা আসতে গেছে? কারণ বাণিজ্যে ছিল মসলিন কাপড়, বাংলার যে মসলিন, রেশম, নীল চাষ, এই সমস্ত ইত্যাদি দ্রব্যে কিন্তু তাদের আগ্রহ ছিল। সেই কারণেই বাংলায় তাদের কিন্তু এই চুঁচুড়া, চূড়ামণি একটা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে তাদের ছিল। চুঁচুড়া বন্দরের কাছে তোমরা একটা ডাচদের, এরকম ডাচদের কবরস্থানও দেখতে পাবে, যেটা একটা ঐতিহাসিক নিদর্শন হিসেবে এরকমই কিছু আহ মানে এরকমই কিছু দৃষ্টান্ত এখন রয়েছে। এবার আমরা দেখব পরীক্ষার জন্য কিরকম কিরকম প্রশ্ন ডাচ থেকে আসতে পারে। ওকে, রেডি? যেহেতু এটা একটা রেকর্ডেড ভার্সন, তো কাজেই তোমরা কিন্তু তোমাদের নিজেদেরকে দেখতে পারবে না যে আমি প্রশ্নগুলো পারছি কি পারছি না। কাজেই আমি রিকোয়েস্ট করব, যখন ক্লাসগুলো দেখবে প্রশ্নটা বলার পরে তোমরা আগে পজ করে একটু ভাবার চেষ্টা করবে যে প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরা দিতে পারছো কিনা। কারণ প্রত্যেকটা প্রশ্ন আমি এখন যেগুলো বলবো সেগুলো আমি অলরেডি এতক্ষণ ক্লাসে ডিসকাস করে ফেলেছি। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তরই কিন্তু তোমাদের নিজের থেকে পারার কথা। তাহলে ভারতে ডাচরা প্রথম কোথায় আসে? চলো একটু চেষ্টা করে নাও, ভারতের ডাচরা প্রথম কোথায় আসে? অ্যান্সারটা হলো মসুলিপট্টনম। আমি বললাম, আর একবার বলছি, 1602 সালে ভারতবর্ষে ডাচরা এসেছিল এবং মসুলিপট্টনম অন্ধ্রপ্রদেশে 1605 সালে তারা বন্দর স্থাপন করেছিল। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা VOC প্রতিষ্ঠিত কবে হয়েছিল? এক্ষুনি বলেছি, 1602 সালে। ওকে, পরের প্রশ্ন, বিদেরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাচদের সাথে হয়েছিল, ব্রিটিশদের বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়েছিল, এবং 1759 সালটা ছিল 1759 বিদেরার যুদ্ধ, ডাচ বনাম ব্রিটিশ। আন্তর্জাতিক ন্যায় আদালত বা ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? দ্য হেগে। একটু আগেই বললাম, তাই তো? আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারছো। আচ্ছা, এইটা হয়তো তোমাদের দেওয়া সম্ভব না, কারণ VOC, আমি একটু আগে তোমাদেরকে লোগো দেখিয়েছিলাম, এরকম ভাবে VOC এরকম ভাবে লোগোটা ছিল। সেই VOC পূর্ণ রূপ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু এটার ওদের মানে ওদের প্রনাউন্সিয়েশনে কি নামটা ছিল? ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা ইংলিশে, কিন্তু ওদের প্রনাউন্সিয়েশনে যেটা ছিল ভেরেনিজ অস্টিন্ডিজ কোম্পানি। ঠিক আছে, ভেরেনিজ অস্টিন্ডিজ কোম্পানি, VOC। কাজেই VOC কিন্তু লিঙ্কড উইথ ডাচ। পরীক্ষাতে এরকম ম্যাচিং আসতেই পারে, মেন্স বলো, CGL বলো, যে কোনো এক্সামের জন্যই ভীষণ ইম্পর্টেন্ট। আজকের ক্লাস এইটুকুই ছিল, খুব ছোট্ট, খুব কনসাইজ, কিন্তু আশা করি প্রচুর প্রচুর ইনফরমেশন জানতে পারলে। এরপরেও যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে যে কোনো ফেসবুক বলো, ইমেল বলো, আমাদের টেলিগ্রাম বলো বা টুইটার, যে কোনো জায়গায় আমাকে রিচ আউট করতে পারো। আমাদের যে চ্যানেল ইউটিউব মেন্টরা, এটাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ক্লাসগুলো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট বক্সে জানিও যে আর কিরকম কিরকম বিষয় তোমাদের চাই বা কিভাবে রিপ্রেজেন্টেশনটা তোমাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি ক্লাসটা তোমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে।